আমি এইমাত্র ওষুধ খেয়ে শেষ করলাম। তো গুড মর্নিং গাইস, কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। তোমার ঘুম থেকে উঠে স্টার্টিংটা কি থেকে শুরু হয়, মানে শুরুটা তুমি কি দিয়ে করো? ওষুধ না না, তার আগে কি করো? ঘুমাই। ঘুম থেকে উঠে তারপরে ব্রাশ করি, তারপরে ওষুধ খাই। ওষুধের আগে কি করলে একটু আগে? হ্যাঁ, প্রত্যেকদিন ওষুধের আগে কি করো? এক্সারসাইজ। ইয়েস। তারপরে ওষুধ খাই। হ্যাঁ, ওষুধ খেতে তারপরে খাবার খাই। খাবার খেয়ে আবার অনেকগুলো ওষুধ খাই। তাহলে এটা কি প্রত্যেকদিন করো তো? হ্যাঁ, একদিনও মিস হয়েছে না? হ্যাঁ। মাথার মধ্যে এটা কি পড়েছো? রঙিন চুল। হোলি খেলে আসছিলাম। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? হোলি খেলে আসছিলাম তো, তাই চুলগুলো এমন হয়ে গেছে। তাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর দেখো রোদের তাপ খালি দেখো, উফ, মানে কি বলবো তো কি বাইরে গেলে জ্বলে পড়বো। হ্যাঁ, এই যে আমাদের ঘর হয়ে গেছে, ভিতরে ঢুকে দেখাবো, কিন্তু নিচে এখনো হয়নি। আমি যাচ্ছি। না 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 না, যায় না বাবা, যায় না, ওষুধ আছে, আমি খাবার বানাচ্ছি, যাবে না। আচ্ছা, ওই নিচটা হচ্ছে আমাদের একটু ইট দিয়ে গাঁথনি করবে, নয়তো ওই বর্ষার দিনে সাপ খপ্পর ঢুকে পড়বে। তার সাথে আবার ভয় আছে কি বলতো, ইঁদুর, যেহেতু ওইটার ভিতরে কাপড় চোপড় থাকবে, তো সেহেতু ইঁদুরের ভয় তো একটা আছেই, তাই না? সেই জন্য তো চলো এখন বানাবো হচ্ছে আয়ুষের জন্য খাবার। তো আজকে খাবারে থাকবে ওর গোলা রুটি। তো বেশ কয়েকদিন থেকে একটা জিনিস মেশাচ্ছি, দাঁড়াও তোমার দেখাচ্ছি। তো এটা হচ্ছে মরিঙ্গা লিফ পাউডার, আটা মিক্স পাউডার। এটা আটার সাথে আমরা মিক্সড করে দিচ্ছি বাচ্চাকে। খুব ভালো, মানে ন্যাচার শিওরের একটা প্রোডাক্ট, মানে কি বলবো। তো আটার সাথে 1 চামচ, মানে যদি ও খাবে আর আয়ুষের বাবা খাবে, তো দুজনের জন্য এই দুজনের জন্য 2 চামচ মেশাবো আর কি। মোবাইলটা পড়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে এই যে মরিঙ্গা লিফ পাউডারটা, এটা এতটাই ভালো, কিন্তু আয়ুষ বোধহয় মানে আগে খেয়েছে, 2 দিন আগেও খেয়েছিল, কিন্তু এটা আগেও বলেছিল বাবা কেমন যেন একটা গন্ধ করে। আসলে এটা একদম রিয়েল, মানে একদম র পাতা, বোধহয় আমার র পাতার গুঁড়ো কিছু হবে। মরিঙ্গা লিফের হয়তো গন্ধটাই এরকম হয়, প্রত্যেকটা পাতারই কিন্তু এক একটা গন্ধ থাকে। তো এই মরিঙ্গা লিভেরও কিন্তু একটা আলাদা গন্ধ আছে। তো 2 দিন থেকেও কিন্তু আয়ুষ বলছিল যে পাতাটা খুব গন্ধ করে মামা, খেতে ভালো লাগে কিন্তু গন্ধ করে, এটা বলছিল। তো প্রথমে কিন্তু কিছু হয়নি, বমি টমি করেনি, কিন্তু আজকে খেয়ে যে বমি করে দেবে, তবে পুরোটা খেয়ে তারপরে বমি করে আর কি। পুরোটা খেয়ে চাটা খেয়ে একটু বসে, তারপরে হঠাৎ একটা গন্ধে বমি আসে আর কি। তো এই দেখো আয়ুষের ব্রেকফাস্ট হয়ে গেছে, গোলা রুটি আর তার সাথে চা। তো বন্ধুরা আয়ুষ এই মাত্র বমি করলো, ওই দেখো জায়গাটা ভিজে আছে, বিছনার বেড কাভারটা তুলে দিলাম, ওই চা আর রুটি খেতে খেতে বমি করে দিয়েছে আর কি। তো আমরা এখনই বেরোবো, বাজে এখন 12:30। আয়ুষের জন্য ভাত বসিয়েছি প্রেশার কুকারে, এখনই হয়ে যাবে। তো ওকে ভাত খাইয়ে বেরোবো হচ্ছে ওর টেস্ট করাতে। যদি দেখি হিমোগ্লোবিনটা কম, তাহলে আজকে যদি হয় তো আজকে ভর্তি করাবো, ঠিক আছে? তো এই যে এখানে বেডশিটটা, এগুলো ধুয়ে টুয়ে তো বেরোতে হবে, এগুলো না ধুয়ে তার বেরোনো যাবে না। তো এখানে দেখো আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে কাকিমা আসেনি, তো সকাল থেকে অপেক্ষা করছিলাম। 8:30টার মধ্যে কাকিমা চলে আসে, 8:30 থেকে 9টার মধ্যে। তো ওয়েট করতে করতে তারপরে আমি হঠাৎ করে খেয়াল হারিয়ে গেল, মানে কাজ করতে করতে ভুলে গেলাম যে আসেনি, হয়তো আসবে পরে। তো তারপরে আয়ুষবাবা ঘুম থেকে উঠে একটা ফোন করলো যে দেখি। আর কালকে আয়ুষবাবা ভাড়ার থেকে এসেছে 4:30টার দিকে, ভোর 4:30টার দিকে এসছে। তো উঠতে লেট হয়েছে, তো 10:30টা বেজেছে। তো তারপরে উঠে ফোন করলো কাকিমাকে, ফোন করে তারপরে শুনলো কাকিমার পেটের ব্যথা হঠাৎ করে। তো কাকিমা গেছে মাথা ভাঙাতে ডাক্তার দেখাতে। তো সকালবেলা ফোনও করতে পারিনি, এতটা মানে ব্যথা ছিল আর কি। তো ঠিক আছে, তো ফোন করে জানলাম, খবর নিলাম, পরে আবার ফোন করতে হবে। সেদিন তো ওষুধ কেনার জন্য পয়সা দিয়েছিলাম, তো এখানকার ওষুধে সত্যি কাজ দেয় না, একটু যদি দূরে না ডাক্তার দেখায়। তো তাই একটুখানি দূরে গেছে মাথা ভাঙাতে। ডাক্তার দেখে আসুক, আজকে না আসুক, কালকে না আসুক, দেখা যাক, সুস্থ হলে তারপরে আসবে এখন। তো চলো আমি এদিকে আয়ুষকে নিয়ে বেরোবো, এদিকে ঝটাফট করে। তাই এদিকে 3 জনের জন্য একটুখানি ভাত বসিয়ে দিলাম প্রেশার কুকারে, দেখি তরকারি আছে যদি। এটা তো মার ভাত, তরকারি দিয়ে ভালো লাগবে না। তো চলো এখন আমরা 3 জনই রুটি আর চা খেলাম, তো এখন হচ্ছে ভাত হয়ে গেলে ভাত খেয়ে বেরোবো। আয়ুষের হিমোগ্লোবিনটা টেস্ট করি, টেস্ট করার পর ওর 8.3 আসে আর কি।
তো যাই হোক, আগে 8 ছিল, আবার এক সপ্তাহ পরে 8.3। আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে ওই ডাক্তারের কথা অনুসারে এরকম কিন্তু উল্টোপাল্টা করে ঘোরাফেরা করবেই, হয়তো 8 বা 8.3, যেটা কোনোদিনও হয়নি বন্ধুরা। 1.5 মাস পার হয়ে গেছে, কোনোদিনও হয়নি যে বেড়েছে, সবসময় কমতে কমতে 6-এ নেমে গেছিলো। তো যাই হোক, ঠাকুরের কৃপায় ভালোবাসায় আমার খুবই ইচ্ছে যেন পুনের ট্রিটমেন্টটাতেই কাজে লাগে। আমার মানে ইচ্ছে যেন কোনো রিস্ক ছাড়া আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। তো আজকে যে ভিডিওটা করছি বা পেছনে যেই কথাগুলো বলবো ভিডিওর লাস্টের দিকে, সেই কথাগুলো শুনে অনেকেই লাঠি ঝেঁটা গালি গালাজ আমি জানি সবাই করবে, আর আমি বুঝতেও পারছি যে এগুলো নিয়ে তোমরা তৈরি থাকছো, প্রত্যেক দিনে তো তৈরি থাকছো কখন এপি ব্লগসের চ্যানেল থেকে বা এপি ব্লগসের মুখ থেকে মুখ ফসে কিছু বের হয়, আর তোমরা সেখানে আমাকে কথা শোনাও। তো আজকের কথাগুলো শুনে আমি জানি আরও লাঠি ঝেঁটা খাওয়ার মতো কথা বলছি, কিন্তু উপায় নেই, একটা মা হয়ে যা করার সেটাই আমাকে করতে হবে। আর সবগুলো কথা শুনবে মন দিয়ে, তারপরে বুঝতে পারবে যে কী কথা বলতে যাচ্ছি। তো যাই হোক, তোমরা যা করার করতে পারো, আমার সমস্যা নেই। তোমরা ভালো কাজ করলেও করবে, খারাপ কাজ করলেও করবে। যবের থেকে ইউটিউবে এসেছি তবের থেকে এরকম কথা শুনতেছে, তবে এবারেরটা একটু অতিরিক্ত। তো যাই হোক, সবটা মেনে নিয়ে চলতেই হবে। তো চলো, এখানে হচ্ছে আয়ুষের বেডশিটটা দেখো, আমি এখানে ধুয়ে দিচ্ছি, বমি করেছিল সেই বেডশিট, তার সাথে কিছু কাপড়ও ছিল, সেই কাপড়গুলো টুকটুক করে একটা একটা করে আনছি। মানে বেশি কাপড় ধুতে চাচ্ছি না, যে পরিমাণ রোদ, তো খুব একটা কাপড় নেই গামলাতে, শুধু আরেকটা বেডশিট একটা প্যান্ট আছে, তো এত কাপড় ধুবো না, তো অল্প কিছু কাপড় ধুবো। শরীরে পরিস্থিতিটাও সেরকম একটা ভালো না। তো চলো তাড়াতাড়ি করে এই কাপড়গুলো ধুয়ে নিয়ে তোমাদের কথাগুলো শেয়ার করবো। এত দিন ছিলাম একটা ঘোরের মধ্যে, সত্যি কথা বলতে গেলে সবসময় নিজের কথা ভেবেছি আর কি। তো আমাকে 4-5টা মাস সময় দাও বন্ধুরা, 4-5টা মাস সময় চাচ্ছি তোমাদের কাছ থেকে। শুধুমাত্র আয়ুষ বাবার মুখের দিকে তাকিয়ে 4-5টা মাস সময় চাচ্ছি তোমাদের কাছ থেকে। একটু ভরসা রাখো আমার উপরে, ভরসা ভেঙো না। আশা করি এই ভরসা কোনোদিন অমর্যাদা হবে না। 4-5টা মাস সময় দাও, তারপরে সব ঠিক হয়ে যাবে। তো দেখো, এখানে আমি ডিমের অমলেট করে নিচ্ছি, আর ভাত হয়ে গেছে, বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর ডিমের অমলেটটা দুটো ছিল, তো 3 পিস বানাবো আর কি। 3জনই আজকে আছি, আজকে মিস্ত্রি নেই বাড়িতে। ওই ইট আনা হচ্ছে না বলে মিস্ত্রি লাগানো হচ্ছে না, কারণ আয়ুষের বাবা অনেক ভোরবেলা আসছে, আর সকালবেলা উঠে ইট আনতে যেতে পারিনি, সেই জন্য মিস্ত্রি নেই আজকে। তো চলো, এই যে ডিমটাকে 3টা ভাগ করে নিলাম, করে নিয়ে এখন খেয়ে দে, তারপরে কথাগুলো বলছি। পুরো ঝেড়ে পেতে বিছনাটা পেতে নিলাম। দেখো, আসলে আমার যা এসেছিলো, জায়ের মা, জায়ের মানে আমার যা মানে পাশের বাড়ির যা, জেঠি শাশুড়ি মা সবাই এসেছিলো, তখন ঘর দুয়ারগুলো কী নোংরা ছিল। এই যে এখন ঝটফট করে সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানাটা। বিছানার চাদরটা দেখলে ধুয়ে টুয়ে দিলাম সকালবেলা। এই বিছানার চাদরটা হাজার পুরনো হলেও এই চাদরটা না খুব ভালো লাগে, জানো, পাতলে পরে এতটা নরম তুলতুলে থাকে, মানে কি বলবো তোমাদেরকে, খুব ভালো লাগে এই বিছানার চাদরটা। মানে হাজার কালার চলে গেলেও খুব ভালো লাগে আমার। আর ঘুমিয়েও ভীষণ আরাম, মানে এত আরাম না ঘুমিয়ে, তো পুরো টান টান। আমি বিছানা চাদর পুরো টান টান, মানে কোনো ভাঁজ পাবে না কোথাও, এমন করে আমি পাতি, না হলে আমার ভালোই লাগে না। তো যাই হোক, এবারে চলো ঘর দুয়ারগুলো ঝাড় দেবো। এই সোফাটা গুছিয়ে নিলাম। আর এই শাড়িগুলো যে দেখছো, এগুলো ফেসবুকে লাইভ হলে না বুক হয়ে যাবে, ফেসবুকে লাইভ হচ্ছে না, তো সেই জন্য এগুলো হচ্ছে বেঁচে থাকা যে শাড়িগুলো আছে সেগুলো। শাড়ি নাইটি তো নেই, নাইটি 4-5টা আছে। একটু বসলাম, ভালো লাগছে না, ভাবলাম যে খুব তাড়াতাড়ি 1টার মধ্যে টেস্ট করাতে যাব। তো ফোন করলাম, বলে দুপুরবেলা একটু বন্ধ আছে, এই ধরো 3-4টার মধ্যে খুলে যাবে। তো এখন বেশি একটা বাজে না, আর এটার কাছাকাছি। তো এখনই স্নান করে পুজো দিয়ে নেবো, আমার কাজ হয়ে গেছে, আজকে ঘর দুয়ার কিচ্ছু মুছবো না, ঘর ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে দেবো, তারপর আজকে নিয়ে বেরোবো। তো বলছে যেহেতু দোকানটা বন্ধ আছে, তো সেহেতু আমি একটু দেরি করলাম যে 3-4টার দিকে যাই। আর যা গরম পড়েছে, তবে কলকাতার মতো নয়, কলকাতাতে হচ্ছে 42 কি 3 চলছে, কিন্তু আমাদের এখানে 37। তো সেই জন্য গরম তো আছেই, 37-এর যা গরম, তাহলে কলকাতায় না জানি কত গরম। বুনুর শরীর ভীষণ খারাপ, মা বললো, ফোন করেছে, জ্বর, ওখানে কোনো লোক নেই যে ওকে ডাক্তার এখানে নিয়ে যাবে, এগুলো একটা টেনশন থেকেই থাকে। তো মার থেকে সবসময়, ওকে তো আমি ফোন করলে সবসময় পাই না, কারণ ও ব্যস্ত থাকে, তো সেই জন্য মার থেকে খবরগুলো নেই আর কি। তো যাই হোক, তো বেশ কয়েক সপ্তাহ থেকে আমি কমেন্ট অত দেখি না, দেখলেও অত গায়ে লাগাই না আর কি, যে কত এক প্রশ্নের উত্তর দেবো বলো। তার মধ্যে আমার হোয়াটসঅ্যাপে এসে যারা পজিটিভ ভিউয়ার্স, যারা আমার নাম্বার জানে, তারা অনবরত আমাকে ফোন কল করে হোয়াটসঅ্যাপে এসে বিভিন্নভাবে বোঝায়, জানো তো। আজকে যদি আমি আইফোনের ব্যাপারটা না বলতাম, বলছি কথাটা, আইফোনের ব্যাপারটা যদি না বলতাম, আমার মনে হচ্ছিল কেউ না কেউ তো বুঝেই যাবে, কেন বলবো না যে কথাটা আমার মাথায় আসেনি, যে যারা বলছে যে তুমি আইফোনের ব্যাপারটা লুকিয়ে যেতে পারতে,
সব কথা সবখানে বলতে হবে এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যারা আমার পজিটিভ ভিউয়ার্স, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখো, আমি জানি তোমরা আমার ভালো চাও, যে যাতে করে নেগেটিভ কমেন্টস না আসে বা কিছু। অনেকে বলছে আমি কন্ট্রোভার্সি চাচ্ছি, সেই জন্য বলেছি। দেখো, যদি না বলতাম আজকে, কেউ যদি কোনোভাবে ভুনাক্ষরে টের পেতো, এটা নিয়ে একটা ইস্যু হতো ইউটিউবে। তারপরে আরও বলতো যে এটা এমনি তো বলেই যে আয়ুষের ট্রিটমেন্টের টাকায় কিনেছি। যেটা আমি কিনিনি সেটা আমি জানি, আর মানে আমি তো জানি। তো প্রত্যেক মাসে কিস্তির টাকা আমার অ্যাকাউন্ট থেকে কাটবে, এগুলো তো আমি জানি যে আমার অ্যাকাউন্ট থেকে কাটবে। তো এই ব্যাপার নিয়ে আমি বলতে চাই না কিছু, কিন্তু তো রয়েছে। যদি না বলতাম, কোনোভাবে ক্লু পেয়ে যেত, তাহলে কিন্তু দোষ তো আমাকেই, আরও দোষ তো, যে কেনই বা বললাম না। অতই যদি সৎ সাহস থাকতো তাহলে কেন বললাম না। আর এবার ভাবে যদি, আর আমি ভিডিও জবের থেকে করি, এমন হেন কোনো জিনিস নেই যেগুলো বলি নেই। হ্যাঁ, তবে ঘরে অশান্তি লাগার মতো কিছু জিনিস হলে সেটা বলতাম না, কারণ ঘরে একটা সংসারে থাকতে গেলে অনেক রকম অশান্তি হয়, সেগুলো বলা আমার মানে পারিবারিক ব্যাপারগুলো নিয়ে আমি কোনোদিনও বলিনি। কিন্তু আমি যদি কিছু কিনেছি তো কেন বলবো না। আমি যতবার মোবাইল নিয়েছি ততবার আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। তো টাকা তো আমি ছেলের জন্য এখন চাইলাম, আগে তো চাইনি। আগেও কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে, সেই প্রথম স্যামসাং মোবাইল নিয়েছি তখনও। তো যাই হোক, বেশিরভাগ মোবাইল আমি কিস্তিতেই কিনে থাকি। আমার শ্বশুর বাবাকে মোবাইল কিনে দিয়েছি, সেটাও কিস্তিতে, কিস্তি শোধ হয়ে গেছে। আমার আগের মোবাইল একটা নিয়েছি, সেটাও আমার 2টো মোবাইল কিস্তিতে নিয়েছি, মানে একটা স্যামসাং, তারপরে ভিভো, এই দুটোই আমি কিস্তিতে, আমার কিস্তি শোধ হয়ে গেছে। নেক্সট তারপর আমার শ্বশুরমশাইয়ের ফোন নিলাম, সেটা কিস্তিতে। শুধুমাত্র আয়ুষের বাবার যে মোবাইলটা কিনেছিল সেটা আয়ুষের বাবার ইউটিউব পেমেন্ট থেকে কিনেছিল। তারপরে যেটা আমি আইফোন কিনলাম সেটাও কিস্তিতে কিনেছি। যাকে এসব ব্যাপারে বোঝাতে চাই না, আর জীবনে বোঝাতেও পারবো না। তবে একটা কথা এখন বলছি, সেটা হচ্ছে সবথেকে খারাপ লাগে কি জানো, যখন নেগেটিভ ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করে, সেটা আমি এখন সহ্য করতে পারি। বাট যারা পজিটিভ ভিউয়ার্স, তারাও আইফোন কেনা দেখে আমাকে কমেন্ট করছে, তোমাকে ভালো ভাবতাম, তোমাকে এই ভাবতাম, তোমাকে সেই ভাবতাম। ইভেন হোয়াটসঅ্যাপে এসেও বলছে, বিশ্বাস করবে, হোয়াটসঅ্যাপে এসে বলছে এই আইফোন কেনার জন্য। আইফোনটা তো খুব দরকারে কিনেছি, তাই না? ভিডিওর জন্য কিনেছি, আদারওয়াইজ তো কিছু না। না সোনা বানাচ্ছি, না ভালো মন্দ খাচ্ছি, না সেরকম কিছু নিজের জন্য কিনছি, সেরকম কিচ্ছু নাই। ছেলের একটা গাড়ি কিনেছিলাম, সেটা নিয়েও কথা শুনিয়েছো। এখন একটা আইফোন নিলাম, সেটার জন্যও কথা। ঠিক আছে, গীতা আন্টিকে দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমি বলেছিলাম, কিন্তু বিশ্বাস করবে, তখন আমার সাথে তোমরা অনেকেই বুঝে গেছিলে আয়ুষের বাবার সাথে আমার একটা ঝামেলা হয়েছিল কলকাতা থেকে এসে। তো সেই জন্য আমি বাপের বাড়িতে ছিলাম কয়েকদিন। তখনই আমি গীতা আন্টিকে ফোন করি। আমি পরিবারের এগেনস্টে গিয়ে গীতা আন্টির সাথে কথা বলেছি, কারণ আমার পরিবার চায় যে 6টা মাস পুনের ট্রিটমেন্টটা আমার পরিবার না, আমার ইউটিউব ফ্যামিলির 80% মানুষ চায় যে পুনের ট্রিটমেন্টটা কি হয় সেটার রেজাল্ট দেখে তবে টাকাগুলো হাতছাড়া করো। আমি কারো কথা শুনিনি, জানো, কারো কথা শুনিনি। আমার খালি একটাই, আমি নিজের কথা ভেবেছি। আমি না আমার ছেলের কথা ভেবেছি, না পরিবারের কথা ভেবেছি। আমি শুধু নিজের কথা ভেবেছি যে সত্যিই তো মানুষ বলছে আমি চোর, মানুষ বলছে আমি টাকাগুলো নিয়ে নিয়েছি। এত খারাপ লাগছে কথাগুলো শুনতে, যা আমি কোনোদিন করিনি, সেটা নিয়ে আমাকে কথা শুনতে হচ্ছে। যা, ছেড়েই দিব। এরকম করে ছেড়ে দিয়েছি অনেক কিছু ছেড়ে দিয়েছি আমার লাইফে। যে মানুষ যদি আমাকে ভুল বোঝে, সেই জিনিসগুলো আমি ধর ছাতা, এগুলো কত হবে আমার জীবনে, ছেড়ে দিয়েছি, অনেক কিছু ছেড়ে দিয়েছি। তো সেগুলো আমার জীবনে হয়েওছে বন্ধুরা, হয়েওছে, দ্বিগুণ হয়েছে। তো সেটা বলছি না। তো সেই জন্য আমি অনেক কথা বলে রেখেছি যে টাকাগুলো দিয়ে দেওয়া। ইভেন টাকাগুলো আমি দেওয়া শুরুও করে দিয়েছিলাম, যার যেখানে হেল্প দরকার সেখানে আমি দিয়েও দিচ্ছিলাম। তো তারপরে যখন কলকাতা থেকে এসে, যখন আয়ুষের বাবার সাথে আমার কথা কিছু নিয়ে ঝগড়া লেগেছিলো, সেটা বলছি না। তো যখন আমি বাড়িতে থাকছিলাম আর কি বেশ কয়েকটা দিন, তখন আমি ডিসিশন নিই আর কারো কথা শুনবো না, না বাবা না মা। আমার বাবা আমাকে দিনের পর দিন বুঝে যাচ্ছে, মারে 6টা মাস ওয়েট কর, টাকাগুলো দিস না। কারণ এই টাকাগুলো যদি পুনের ট্রিটমেন্টটা যদি কাজে না লাগে, কথার কথা, ঠাকুর না করুক, আমি তো চাই কাজে লাগুক। আর সেই বিএমটির টাকাগুলো যেন আমি সব একটা কোনো কাউকে দিয়ে দিতে পারি, আমি কোনো এনজিওতে। আমি চাচ্ছি এটা, যে আমার বিএমটি ছাড়া যদি আমার ছেলে সুস্থ হয়, তাহলে যেই টাকাগুলো উঠেছে সব টাকা আমি দিয়ে দেবো। যতটা মানুষকে দিয়েছি সেটা বাদ দিয়ে তারপর বাকি যা আছে সব দিয়ে দেবো।
এটা ভেবেই আমি গীতা আন্টিকে ফোন করেছিলাম। গীতা আন্টির এখানে কোনো দোষ নেই, যারা গীতা আন্টিকে দালাল বলছো, যারা গীতা আন্টিকে বলছো যে টাকা খেয়েছে হ্যান ত্যান, এসব কিছু বলো না, কারণ গীতা আন্টির কোনো দোষ নেই। গীতা আন্টিকে আমি বলেছিলাম, কারণ গীতা আন্টি বলেছিলাম অনেক রকম জানাশোনা আছে, অনেক রকম অনেক কিছু, একেতে একজন বয়স্ক মানুষ, অনেক শ্রদ্ধেয় মানুষ, সেই জন্য মানুষটাকে আমি বলেছিলাম, একটা দায়িত্ব দিয়েছিলাম পরিবারের এগেনস্টে গিয়ে। আমার বর আমাকে বলে যে প্রিয়া ওয়েট করে যাও, তো ওর সাথে আমার ঝগড়া হয় একটাই ব্যাপার নিয়ে, কথা শুনি ভাই আমি, তুমি কথা শুনো না। কথা শুনি আমি, কাজ করছি দুজন, একটা চ্যানেলে কাজ করছি দুজন, মানুষ তোমাকে খারাপ বলছে না, বলছে আমাকে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তুমি একটাও রিপিট জবাব কাউকে দাও না যে প্রিয়াকে কেন এসব বলছো। খুব খারাপ লাগে জানো তো, ও কোনো জবাব দিতে আসে না যে কেন বলছো এসব প্রিয়াকে, ও তো জানে আমি কি, তবুও জবাব দিতে আসে না। খারাপটা লাগে আমার এখানে যে করছি কাজ দুজন, কথা শুনছি একজন, তাহলে টাকাগুলো রেখে কি করব? আমি তোমার কথা শুনতে পারবো না। ও আমাকে বলছে 6 মাস ওয়েট করে যাও, বাবা বলছে 6 মাস ওয়েট করে যাও, বাড়ির প্রত্যেকে 6 মাস বলছে 6 মাস ওয়েট করে যা, পুরো ট্রিটমেন্টটা হতে দে। আমি কারো কথা শুনিনি, ধুর, আমি শুধু নিজের কথা ভেবেছি। আমাকে চোর অপবাদ দিচ্ছে, আমি টাকাগুলো নিতে চাই, আমি এই করতে চাই, টাকা দিয়ে এই করছি সেই করছি, সব আমাকে শোনাচ্ছে, টাকাগুলো দিয়ে দেবো। তো এরকম পুরো ডিসিশন নিয়েই নিলাম যে টাকাগুলো দিয়ে দেবো। তারপরে সেই জন্য আমি ভাবলাম গীতা আন্টিকে বলি যে গীতা আন্টি একটা ভিডিও করো এরকম করে, যে টাকাগুলো আমি দিয়ে দিতে চাই এনজিওতে কোনো, যে টাকাগুলো আছে। তো আমেরিকার থেকে যেই টাকা এসেছিল, আমেরিকার থেকে একজন দেয়নি কিন্তু, কৌশানিধি নয়, কৌশানিধি ফান্ড রেজ করেছিল, তো সেখান থেকে পুরো 1.5 লাখ টাকার কাছা, 1.5 লাখ টাকার একটু বেশি উঠেছিল আর কি। তো সেই 1.5 লাখ টাকাটা কৌশানিধি বলছে যে এটা আয়ুষের পুনের ট্রিটমেন্টে কাজে লাগাবি, আর বাদ বাকি যেগুলো আছে কৌশানিধি তো নাই করছে, তবুও বলছে তুই এত জেদ করছিস, তুই তো কারো কথা শুনছিস না, তুই যদি দিতে চাইস তাহলে ভালো একটা এনজিওতে দিয়ে দিস, এটা আমাকে সাজেস্ট করেছিল। তাই আমি বললাম ঠিক আছে। তো তারপরে গীতা আন্টির সাথে কথা বলে, তারপরে যখন আমার আবার আয়ুষের ব্যাপার, মানে দেখো একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবেই, তারপরে যখন আমাদের মিল হয়ে আবার বাড়ি চলে আসলাম, খুঁটিনাটি এসব সংসারে লেগেই থাকে, এসব ধরো না। তো তারপরে যখন বাড়িতে চলে আসলাম, ওকে বললাম যে টাকাগুলো কিন্তু আমি দিয়ে দেবো, আমার কথা হয়ে গেছে সবার সাথে। ও বলছে তুমি বাবুর কথা ভাবছো না? তারপরে যখন গীতা আন্টির ভিডিও আমার পাপা দেখলো, পাপা বলছে আরে তুই বাচ্চাটার কথা ভাবছিস না, তুই নিজের কথা ভাবছিস যে তোকে চোর অপবাদ দিচ্ছে, তুই কয়েকটা কথা শুনতে পাচ্ছিস না বাচ্চাটার জন্য। আজকে যদি পুনের ট্রিটমেন্টটা কাজে না লাগে, কথা আমি তো ভগবানকে বলি কাজে লাগুক, কিন্তু কথার কথা হতেই পারে যে হয়তো সব বাচ্চা সুস্থ হচ্ছে, হয়তো ওর কাজে লাগলো না, ওর হয়তো ট্রিটমেন্ট, ওর হয়তো শ্যুট করলো না, তখন তুই কী করবি? তখন তোকে বিএমটি করাতে হবে। যে টাকাগুলো উঠেছে তারপরেও তুই তো আর মানুষের কাছে চাইতে পারবি না, যে টাকাগুলো উঠেছে তারপরে আমরা সবাই মিলে জোগাড় তো করতে পারবো। যেই 12 লাখ টাকা উঠেছে, সেই 12 লাখ টাকার থেকে তো কিছু টাকা তো বেশ ভালো টাকা তো দেওয়া হয়েছে মানুষকে, তো এরপরে বাকি টাকাগুলো রেখে দে না। এইটুকু টাকা তখন কোথায় পাবি তুই? 6টা মাস ওয়েট কর, পুনের ট্রিটমেন্টটা যদি পুরোপুরি কাজে দেয় তবে তুই দিয়ে দিস। বাড়ির কারো কথা শুনতে চাইনি, শোনার বোঝারও চেষ্টা করিনি। বাড়ির কথা তো ছাড়ো, আমার প্রত্যেকটা ইউটিউব ফ্যামিলির পজিটিভ ভিউয়ার্সরা এসে আমাকে হোয়াটসঅ্যাপে সমানে বলছে দিদি ভাই 6টা মাস ওয়েট করো, 6টা মাসের মধ্যে 1টা মাস চলে গেল, আর 5টা মাস ওয়েট করো, আর 5টা মাস ওয়েট করো, পুনের ট্রিটমেন্টটা দেখো কি হয়। যদি পুনের ট্রিটমেন্টটা যদি সাকসেস না হয় তখন তুমি কি করবে? টাকাগুলো হাতছাড়া হয়ে যাবে, তখন কি করবে? ছেলেকে তো তখন বিএমটি করাতেই হবে। আর আমি শুধু ভাবছি আমার কথা, দেখো আমি কত স্বার্থপর একটা মা, ছেলের জন্য কিছু কথাও শুনতে পাচ্ছি না লোকের। আমি জানি আমাকে সারা জীবন কথা শুনতে হবে, চোর আমি, বেহায়া, বেশ্যা, আরো কত কিছু। তো যাই হোক, এমনও ভিতরের অনেক কিছু কথা থাকে যেটা বলতে পারি না, যারা আমাকে অনেক কিছু বলে, আমার চোখের সামনে আমাকে বলেই যায়, কিন্তু তাদেরকে আমি কোনো জবাব দিতে পারি না। তো দেখো আমি এত হেল্প করছি লোককে, সেই টাকাগুলো যে যতটা যেভাবে চাচ্ছে আমি তাদেরকে হেল্প করছি, তারপরেও কথা শুনতে হয় কি ভিক্ষার টাকায় দান করছে। তাহলে আমি করবোটা কি গো? কি করবো বলো? টাকাগুলো রাখলেও দোষ, কাউকে দিয়ে দিলেও দোষ, কথা তো ভাই শুনতেই হচ্ছে। কাল সারা রাত ভেবেছি, কাল কটার দিকে ঘুমিয়েছি জানো? 4টা বাজার 5-10 মিনিট আগে, মানে আমি যখন ঘড়ি দেখেছি লাস্ট ঘড়ি 3টা 45 মতন বাজে। সারা রাত এত ভেবেছি যে আমি একটা স্বার্থপর মা, আমি শুধু নিজের স্বার্থের কথা ভাবছি, ছেলেটার কথা ভাবছি না।
যে এত মানুষ বলছে 6টা মাস ওয়েট করে যা, সেটা ওয়েট করতে পারছি না। আমি কালকে কিন্তু ফোন করে ফেলেছি এনজিওতে আসানসোলে, তোমরা ফেসবুকে খুঁজো চন্দ্রশেখর বাবু, উনি আসানসোলে, ওনার একটা বড় এনজিও আছে, একদম পুরো বড় একটা এনজিও আছে। ওনার সাথে পর্যন্ত আমার কথাও হয়ে গেছে যে আমি কলকাতা যাচ্ছি আপনাদের এনজিওতে টাকা ডোনেট করতে, কথা হয়ে গেছে। দেখো, তারপরেও আমি রাত্রে ভাবছি যে একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। 1000বার ভাবলাম, আরে বাবা লোকের কথা শুনছি, লোক খারাপ বলছে, বলুক না, ছেলেটার যদি 6টা মাস পরে ঠাকুর না করুক যদি ট্রিটমেন্টটা কাজে না লাগে, তখন আমি কি করব? এতগুলো টাকা হাতছাড়া করে, যেটা ছেলের জন্যই তোলা হয়েছে, সেই টাকাগুলো যদি আমি এখন দিয়ে দিই, যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি কোথায় পাবো? এই যে বাবা আমাকে কোনো দিন রিকোয়েস্ট করেনি, বিশ্বাস করবে, কোনো দিন রিকোয়েস্ট করেনি। বাবা আমাকে বলছে, মারে 6টা মাস ওয়েট কর, 6টা মাস ওয়েট কর। আমার বাপের বাড়ির পাড়ার আমার কাকুরা এসে আমাকে বলছে, প্রিয়া এত বেখেয়ালি করিস না, 6টা মাস ওয়েট কর, ছেলেটার দিকে একটু তাকা, 6টা মাস ওয়েট কর, দেখ কি হয়। আমাকে সবাই বোঝাচ্ছে তুই খালি তোর কথা ভাবছিস। তারপরে রাত্রে আমি ভাবলাম, ঠিকই তো, আমি শুধু লোক আমাকে কি বলবে সেটার ভয়ে আমি টাকাগুলো দিয়ে দিচ্ছি। আমি ছেলেটার কথা ভাবছি না যে যদি দরকার হয় টাকাগুলো তখন কি করব। যারা আমার ভালোবাসার মানুষ তাদের কথা শুনছি না, যারা নেগেটিভ কমেন্টস করছে তাদের কথা শুনছি। আমি 80% মানুষ আমার ভালো চাচ্ছে, আর 20% মানুষ যারা আমার সম্পর্কে খারাপ বলছে, আমি শুধু তাদের কথা মাথায় নিয়ে করছি। ব্যাস। চন্দ্রশেখর বাবুর সাথে আমার কথা হয়ে গেছিলো যে দাদা আমি যেতে চাচ্ছি আসানসোলে। আমি জানি না ওনাকে কী জবাব দেবো, আমি দোটানার মধ্যে পড়ে আছি। যার জন্য আমার বর হয়তো 2-3 দিন কি কালকের থেকে, যখন তোমাদেরকে বলেছে যে মানে লাইভ আসলাম, তারপরে জবের থেকে একটুখানি বলা হয়েছে টাকাগুলো দিয়ে দিব, ও মানে কি বলবো আর, যাই হোক এসব কথা বলে লাভ নেই। আমাকে সবাই এক কথা বলছে, টাকাগুলো তো তোকে রেখে দেওয়ার কথা হচ্ছে না, টাকাগুলো দিয়ে দিবি, তবে 6টা মাস যাক তারপরে। এই জন্য আমি গীতা আন্টির ভিডিওটা করার পর আমার বাড়ির তো কেউ রাজি না। আমি একটু চুপ হয়ে গেছিলাম, সাইলেন্ট হয়ে গেছিলাম, ব্যাপারটা নিয়ে আমি ক্লিয়ার করতে পারছিলাম না, ডিসিশনে নিতে পারছিলাম না, কি করব। কৌশানীদি ফোন করেছিল, কৌশানীদিকে বলেছিলাম যে আয়ুষের পাপা বলছে 6টা মাস ওয়েট করতে, বাবা বলছে 6টা মাস ওয়েট করতে। তো কৌশানীদি বলেছে, দেখ আমরা তো বলেছি, তোরা ডিসিশন নিয়ে পরে জানে। একটা মা কোনোদিনও পারবে না তার বাচ্চার চিকিৎসার টাকা নিয়ে সে ফুর্তি করতে। মোবাইল আমি আগেও কিনেছি আমাদের টাকা দিয়ে, আর বলছে মোবাইলের টাকার জোগাড় করতে পারো, বিএমপির টাকা জোগাড় করতে পারো না। মোবাইলের টাকা বুঝি 40 লাখ টাকা। যাই হোক, $40 লাখ টাকা বড় কথা নয়, এখানে 70-80 লাখ টাকার ধাক্কা আছে, তোমরা হয়তো জানোও না। বিএমটির পরবর্তীতে যে কত খরচা হয় সেটা যারা করায়। হ্যাঁ, একজন কালকে ফোন করেছিল একটা দিদিভাই, বলছে বিএমটির পরে আর কোনো খরচা হয় না, ঠাকুর করুক যেন ওদের কোনো আর খরচা যাতে না হয়, ওরা বিএমটি করাবে, ঠাকুর করুক ওদের জন্য কোনো খরচা না হয়। কিন্তু আমার জানা পেশেন্ট, আমি যাদের সাথে কথা বলেছি, যারা বিএমটি অলরেডি করিয়েছে, তাদের সাথে কথা বলে আমি যতটুকু বুঝেছি তাদের প্রচুর টাকা গেছে বিএমটি করানোর পর, 70-80 লাখ টাকার ধাক্কা। যাই হোক, অনেক কথা বললাম, এখন স্নান করব, পূজা দেব, ভিডিওটা শেষ করব। কাকিমাও নেই না, মন মেজাজ ভালো লাগছে না, কাকিমাকে আসতে বলতে হবে যে ওখানে কাকিমার শরীর ভালো না, কেইবার রান্না করে দিবে, আমি এখানে একটু রান্না করে দিব, খেতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাকা অবশ্যই ফেরত পাবে, আমাকে একটু সময় দাও। এরপর তোমরা যা খুশি আমাকে বলতে পারো ভাই, আমার ভাবলাম যে ছেলের দিকটা একটু আমাকে দেখতেই হবে, যা খুশি ভাবতে পারো, চোর ডাকাত বেশ্যা অনলাইন চোর কি বলো, কত কিছু নাম দিয়েছো, বলতে পারো, ঠিক আছে। একটা মা একটা বাচ্চার জন্য সব কিছু করতে পারে। আমি এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম, কালকে রাতে আমার ঘোরটা ভেঙেছে। যে লোক তো এমনিও বলছে ভাই আমি এত হেল্প করছি মানুষকে, সেই টাকার থেকে যথেষ্ট চেষ্টা করছি একে দেওয়ার তাকে দেওয়ার, লোক তো আমাকে এমনিই কথা শোনাচ্ছে। তো 6টা মাস না হয় টাকাগুলো থেকেই কথাগুলো শুনি, যদি ছেলের দরকার পড়ে টাকাগুলো তখন কি করব। আমার নেগেটিভ ভিউয়ার্সের থেকে আমার পজিটিভ ভিউয়ার্সের গুণ অনেক, তবে এটাই খারাপ লাগে যে যেই পজিটিভ ভিউয়ার্সরা আমাকে ভালো ভাবতো তারা আমাকে ভুল বুঝছে আইফোন কেনার পর থেকে। তো ঠিক আছে, তারা একদিন ঠিক বুঝবে, আমাকে ঠিক বলবে, ঠিক ভাববে।
যে প্রিয়া কি ছিল আর কি আছে। ঠিক আছে, এখন যতক্ষণ না আমার ছেলেটা সুস্থ হচ্ছে আমি কিছু বলতে পারছি না। আমার ছেলের ট্রিটমেন্ট চলছে, পুনেতে আমাকে জুলাই মাসে যেতে হবে। এই আর 2টো ইঞ্জেকশন দিলে আমার ইঞ্জেকশন দেওয়ার 2 মাস হয়ে যাবে, তাহলে হাতের হলো কমাস 4 মাস। 4 মাস দেখব, 6 মাসে যদি কোনো ভালো রেজাল্ট না পাই তবে আবার ডিসিশন আমাকে বদলাতে হবে। তার জন্য এখন প্রচুর পরিমাণে খাটতে হবে। ওইটুকু টাকাতে কিচ্ছু হবে না, ওইটুকু টাকাতে কিচ্ছু হবে না। যে টাকা আমার হাতে আছে সেই টাকাতে কিচ্ছু হবে না, আমাকে প্রচুর টাকা লাগবে। আমি জানি না আমি কোথায় পাবো, তো দেখা যাক কি হয়। কিন্তু আমি চাই যেন বিএমটি ছাড়াই আমার ছেলে সুস্থ হোক, আমি এটা চাই। চলো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি খারাপ, বড্ড খারাপ একটা মেয়ে, ভাবো বড্ড খারাপ আমি একজন। ঠিক আছে, ভাবো, ছেলের জন্য তো ভাবো, কোনো ব্যাপার না। ভালো ভালো ব্লগ আসবে নেক্সটে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।